ডাক্তার থাকলে নার্স থাকে না, নার্স থাকলে ডাক্তার থাকে না। সরকারি টাকায় ওষুধ দেওয়ার কথা, সে ওষুধ তো দূরের কথা, সেখানে হসপিটাল গুলোতে গেলে যে গন্ধ ছড়ায়, এই গন্ধের কারণে হলো হসপিটালের ভিতরে ঢোকা যায় না। ওয়াশরুম গুলো এত বিশ্রী। আপনি এখানে রেজিস্ট্রার অফিস যেটা আছে, বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতির আখড়া, জমির মালিকানা আপনার, আপনাকে এত ঘুরায় তারা, পায়ের উপর পা তুলে বসে, এবং নিজেদের দাবি করে সরকারি কর্মকর্তা কর্মচারী, আর হলো আপনার ট্যাক্সের টাকায় কিন্তু তার বেতন হয়। এগুলাকে আসলে বাংলাদেশে কি করা উচিত আমরা জানি না, তবে এগুলাকে পরিবর্তন করা উচিত। আপনি এখানে স্কুল কমিটিতে যাবেন, টিচাররা ভালো মতন ক্লাস নেয় না। আপনি একটা বাচ্চা আছে আপনার, আপনি অনেক কষ্ট করে তাকে পড়াশোনা করাচ্ছেন, বাসায় একটু কষ্ট করে জিজ্ঞেস করবেন, বাবা তুমি কি শিখেছ? অঙ্কও পারে না, বাংলাও পারে না, ইংরেজিও পারে না, শুধু স্কুলে যায় আর আসে। কারণ স্কুলে যে ম্যানেজিং কমিটির সভাপতি, ও হলো রাতে মানুষের ব্যবসা করে। তারপরে মসজিদ কমিটির যে সভাপতি, ও হলো তো নামাজ তো পড়ে না, উল্টা পাল্টা করে ঘুরে বেড়ায়। বাজার কমিটির যে সভাপতি, সে হলো বাজার কমিটির সভাপতি হয়ে এমন এক মনোমন হয়েছে, তাকে আর কেউ কাজ করতে পারে না। পুরা বাংলাদেশে একই চিত্র। সে হলো ব্যবসায়ীদের পক্ষে দাঁড়াবে, সে উল্টা হলো দিকে যাওয়ার পিছনে পিছনে ঘুরে। এজন্য আমরা বলবো, এই যে আপনাদের এই ব্যবস্থা আছে, আপনারা এখানে চিন্তা করেন, আজকের যুগে কোনো আমি পরিবর্তন দেখি নাই, কোন উন্নয়ন দেখি নাই। আমার যা মনে হয়েছে আপনারা অনেক কষ্টে আছেন এখানে, এবং এখানে অনেক চর আছে। চরের মানুষগুলো যাতায়াত থেকে শুরু করে জীবন যাত্রা, পকেটে অনেকের টাকা নাই। এখানে অনেক তরুণ প্রজন্ম আছে, তাদের কোনো কর্মসংস্থান নাই। আমি একটা সময় চাকরির সুবাদে হবিগঞ্জে আসতাম, কারণ আমি যে কোম্পানিতে ছিলাম, আমার আন্ডারে 500 কোটি টাকার একটা বিজনেস ছিল। তো সেই বিজনেসটা যে প্রোডাকশন হাউস, এটা দেখার জন্য মাঝে মধ্যে আমি ভিজিটে আসতাম। সেখানে হবিগঞ্জের প্রচুর ছেলে পেলে হলো ওই ফ্যাক্টরিতে কাজ করতো। তো আমি একদিন মাঝে মধ্যে ফ্যাক্টরি যখন ভিজিটে বের হইতাম, তাদের সাথে কথা বলতাম। তাদের বেতন ছিল 8 থেকে 10,000 টাকা। একদিন আমাদের ফ্যাক্টরিতে একটা বড় ঝামেলা হয়েছে, মেশিনের মধ্যে একটা ছেলের হাত ঢুকে গেছে। তো ফ্যাক্টরির যিনি, উনি বলতেছে যে ওনার ক্ষতিপূরণ এই টাকাটা দিলেই হবে। আমি তখন একটু প্রতিবাদ করলাম, ওনার হাত চলে গিয়েছে, ওনার ক্ষতিপূরণ তার বাইরে দিতে হবে। তো বাংলাদেশের যারা ফ্যাক্টরির মালিক, তারা কিন্তু ভালো মানুষ না। এখন ওই সময় আমি চিন্তা করতাম, আরে হবিগঞ্জের মানুষ এত গরিব, 8 থেকে 10,000 টাকায় কাজ করে, আর হবিগঞ্জের জায়গাতে যেই লোকটা ফ্যাক্টরি দিছে, সে এখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের সকলের উন্নয়ন হলো যেই হবিগঞ্জের মাটিতে যেই ফ্যাক্টরির মালিকরা হলো টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে, কিন্তু হবিগঞ্জবাসীর আর কোন উন্নয়ন হইল না। সেই জন্য আমরা চিন্তা করলাম, দেখেন আপনাদের কত অসহায়, আপনাদের ছেলেপোলাকে তারা ব্যবহার করলো 8 থেকে 10,000 টাকা। আপনার এখানে সে জমিন ব্যবহার করলো, আপনার এখানে সে গ্যাস ব্যবহার করলো, আপনার এখানে সে বিদ্যুৎ ব্যবহার করলো, আপনার এখানে নদীগুলা নষ্ট করে গেল। সব দিকেই আপনি প্রতারিত। আপনার এই প্রতারিত হওয়ার, আপনি যে প্রতিনিয়ত মজলুম হচ্ছেন, এটা সংসদে দাঁড়িয়ে বলার জন্যই কিন্তু এমপিদেরকে পাঠানো হয়েছে। কিন্তু ঢাকায় যাদেরকে আপনারা পাঠিয়েছেন, তারা গিয়ে যেই ব্যবসায়ীরা আপনাদের উপরে প্রতিনিয়ত অত্যাচার করে, তাদের সাথে গুলশানে বসে বসে মজ মাস্তি করে। এবং যেখানে জনগণের পক্ষে দাঁড়ানোর কথা তাদেরকে, সেখানে জনগণের পক্ষে না দাঁড়িয়ে মালিক পক্ষের পক্ষে দাঁড়াচ্ছে। এখন তারা আপনাদের ভাগ্য পরিবর্তন করবে কে? এসব জিকে গাউস এমপি মন্ত্রী যারা আছে বাংলাদেশের, এরা আপনার ভাগ্য পরিবর্তন করবে না। আজকে আপনি শপথ নিন যে আপনার ভাগ্য আপনারই পরিবর্তন করতে হবে। আপনারা হবিগঞ্জে আন্দোলন শুরু করেন যে তোমরা মালিকরা যারা আছো, হবিগঞ্জে যদি বিদ্যুৎ ব্যবহার করো, হবিগঞ্জে যদি জমি ব্যবহার করো, তাহলে হবিগঞ্জের এখানে যারা সন্তান আছে, এদেরকে 60% চাকরি দিতে হবে, এদের বেতন কাঠামো বাড়িয়ে দিতে হবে। নাহলে তুমি হবিগঞ্জে হলো এখানে ব্যবসা করতে পারবা না। সেখানে ব্যবসা করে সব নিয়ে যাবে, আর আপনি দেখে দেখে আঙ্গুল চুষবেন, এটা তো হইতে পারে না। এবং
আজকে যখন আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামে আসার সময় অনেক লোককে বাধা দেওয়া হয়েছে, এবং আপনারা অনেক সাহসী মানুষ যারা এখানে এসেছেন। এই এলাকায় অনেক হিন্দু ভাই আছে যাদেরকে বলছে, অনেক ধমক দেওয়া হয়েছে। ওই যে ওইদিকে 200-300 জন দাঁড়িয়ে আছে, কিছু হলো জিকে গাউসের গুন্ডা বাহিনী। তো জিকে গাউস ভাই, আপনার ওই সময় হলো বউ হলো প্রেস মিটিং করতো যে জিকে গাউস ভাইকে জেলে জেলে ঘুরাবেন না, একটু মুক্তি দেন, কান্না করে বিভিন্ন জায়গায় বেড়াইতো। তা আপনি যেই পরিস্থিতির মধ্য দিয়ে আপনার বউ গিয়েছে, আপনি যদি সেই পরিস্থিতি এখন এসে হবিগঞ্জের এখানে বাস্তবায়ন করেন, আপনাকে তো আমরা ভালো মানুষ বলতে পারি না। আপনাকে ভালো মানুষ বলতে পারি? আমরা এখানে শুনতে পাচ্ছি বিএনপির যারা নেতা কর্মী আছে এরা মাদকের ব্যবসা করে, এবং মাদকের ব্যবসা করে আমাদের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে, এবং প্রশাসনও তাদেরকে কিছু বলতে পারে না। কিছু বললে আমি বিএনপির অমুক নেতা, আমি বিএনপির সভাপতি, আমি বিএনপির সহসভাপতি, এই ধরনের কথা বলে প্রশাসনকে তারা জিম্মি করে রাখছে। পুরা দেশে বিএনপির নেতৃত্বে নতুন করে 5 তারিখের পরে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, আর এখন তো নির্বাচনের পরে তারা অবৈধ মাদক ব্যবসাতে একভাবে বিএনপির অর্থনৈতিক ইনকাম হয়ে গিয়েছে। পুরো বাংলাদেশে বিএনপি এখন সবচেয়ে বড় একটাই কাজ তাদের, সেটা হলো মাদক ব্যবসা। আমরা বলবো ভাই, এই মাদক ব্যবসা ছাড়েন, বাংলাদেশকে নষ্ট করিয়েন না। দরকার হয় যদি কাজ না থাকে সীমান্ত পাহারা দেন, যদি আরো কাজ না থাকে এখনো বিভিন্ন আওয়ামী লীগের সন্ত্রাসীগুলা বিভিন্ন জায়গায় পালায় আসে, এগুলোকে একটু দৌড়ানি দেন। আল্লাহ রাস্তা বিএনপি নেতা কর্মীদেরকে বলবো মাদক ব্যবসা ছেড়ে দেন। এই মাদক ব্যবসার মাধ্যমে কিন্তু বাংলাদেশটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা এখানে জানেন আপনাদের কি উপজেলা, জেলা প্রশাসকে লোক বসানো হয়েছে? হ্যাঁ হয়েছে। কে কাকে বসানো হয়েছে? বিএনপির লোককে বসানো হয়েছে। এখন পুরো বাংলাদেশে যতগুলা পৌরসভা আছে, যতগুলা জেলা প্রশাসক আছে, উপজেলা চেয়ারম্যান আছে, এগুলাতে ইলেকশন হওয়ার কথা ছিল। এই ইলেকশন হওয়ার কথাটা বাদ দিয়ে বাংলাদেশে একজন মুখোশ লেবাসধারী ভদ্রলোক সাজে, কিন্তু সে আসলে ভদ্রলোক না, তার নাম হল মির্জা ফখরুল। সে একটা ক্রাইটেরিয়া সিলেক্ট করেছে। সেই ক্রাইটেরিয়া অনুযায়ী যদি কোথাও কোনো ব্যক্তি নির্বাচনে হেরে গিয়েছে, তাকে গিয়ে মির্জা ফখরুল বলেছে, আসো গুলশান অফিসে আসো, আমাকে কিছু টাকা দাও, আমি তোমাকে জেলা প্রশাসক বানিয়ে দিচ্ছি। আরেকজনকে ডেকেছে, নির্বাচনে হেরেছ, কোনো সমস্যা নাই, তুমি আসো, তোমাকে উপজেলা চেয়ারম্যান বানিয়ে দিচ্ছি। এখন ভাই আপনি চিন্তা করেন, যেই লোকটাকে জনগণ নির্বাচন বলেছে তোমাকে আমার দরকার নাই, মির্জা ফখরুল গুলশান অফিসে নিয়ে তারে বলছে তোমার আমার দরকার আছে। যেই লোকটা এখানে দর্শন করেছে, চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, সমাজে মানুষের উপরে অত্যাচার চালিয়েছে, 5 তারিখের পরে তার যন্ত্রণায় পুরো বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়েছিল, সেই মানুষকে নিয়ে মির্জা ফখরুল অফিসে নিয়ে পুরস্কৃত করেছে। এখন এটাতে সমস্যাটা কোন জায়গায় দেখেন, আপনার যদি আজকে একটা সন্তান হয়, অথবা আপনাদের ছোট ছোট বাচ্চার যে রেজিস্ট্রেশন বা সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, এটা কিন্তু আপনি একটা চেয়ারম্যান অফিসে গিয়ে করেন। ফলত চেয়ারম্যান অফিসে যদি করাপ্টেড বা দুর্নীতিগ্রস্ত লোক হয়, তাহলে ভারতীয় নাগরিকরা এসব বাংলাদেশের নাগরিক হয়ে যায়। আবার এই হলো ত্রাণের লোভে অনেক বাংলাদেশি রোহিঙ্গা নাগরিক হয়ে যেতেছে, আবার অনেক রোহিঙ্গা নাগরিক বাংলাদেশ হয়ে যেতেছে। ফলত বাংলাদেশের যদি এই ধরনের জায়গা চলতে থাকে, তাহলে বাংলাদেশের আসলে সত্যিকারী নাগরিক কারা সেটাই আমরা খুঁজে পাইব না। এটা যদি খুঁজে না পাই, তাহলে বাংলাদেশের যে সিকিউরিটি, নিরাপত্তা, এই জায়গাটা ঠিক থাকবে না। গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের এই যে নিরাপত্তা, বিভিন্ন লম্পট দুশ্চরিত্র লোকদের বিভিন্ন জেলা প্রশাসনে, উপজেলা এবং পৌরসভাতে তাদেরকে গুলশান অফিসে নিয়ে টাকার বিনিময়ে মির্জা ফখরুল বসিয়ে বাংলাদেশের নিরাপত্তাকে ভারতের হাতে ছেড়ে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা বলেছেন গত 17 বছর সবসময় বেগম খালেদা জিয়া বলে নাই যে গণতন্ত্র লাগবে। বিএনপি তো মিটিং মিছিল করেছে বাংলাদেশে গণতন্ত্র লাগবে। এখন তারা গণতন্ত্রের কথা ভুলে গিয়েছে। এখন যদি একমাত্র বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়োগের একমাত্র সমাধান হলো যে ও বিএনপি করছে কিনা। এখন বিএনপির কয়েকজন নেতার সাথে আমি কথা বললাম যে ভাই আপনারা আম গাছ, ডাব গাছ যা আছে সবগুলোর বিভিন্ন সরকারি অফিসে বসাচ্ছেন, ঝামেলাটা আসলে কি? বললো যে কিছু মানুষ এমপি হয়েছে,
কিন্তু বঞ্চিত যে লোক এটার দীর্ঘ তালিকা পড়ে গেছে। যদি তাদেরকে এই যে অসৎ দুশ্চরিত্র, এরা তো এতদিন আমাদেরকে চাঁদাবাজি করে টাকা এনে দিচ্ছে ইলেকশনের জন্য, এখন যদি আমি তাকে কোথাও বসাইতে না পারি তো আমার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করবে এবং দলে নাকি ভাঙন শুরু হবে। তা আমরা বলবো বাংলাদেশের রাজনীতিতে আমরা সংস্কৃতির পরিবর্তন করতে চাই, কিন্তু বিএনপির কোন সংস্কৃতির পরিবর্তনের মন মানসিকতাও দেখি নাই। এই জন্য আমরা একটা সিদ্ধান্ত এসে পৌঁছেছি, তারেক রহমানের দ্বারা আর বাংলাদেশ পরিবর্তন করা সম্ভব নয়। এটা আমরা বুঝে গিয়েছি এবং তারেক রহমান সমাজের সবচেয়ে যারা খারাপ লোক তাদেরকে হলো পার্লামেন্টে নিয়ে গিয়েছেন। আমরা যখন ছবিতে দেখি তারেক রহমানের আশেপাশে সবচেয়ে অভদ্র লোকগুলা তারেক রহমানের আশেপাশে থাকে, যারা হলো খাল কাটার নামে বিশাল বিশাল মেগা প্রজেক্টের দুর্নীতি শুরু করছে। প্রিয় তারেক রহমান, আমরা জানি এক সময় আপনি খাম্বা লাগিয়েছেন, এই যে আমাদের এখানে কারেন্ট নাই, এখন পুরা বাংলাদেশে খাম্বা আছে কিন্তু কারেন্ট নাই। কেন নাই আমরা জানি না, আসলে জানি না একটা কারণে। আমাদের প্রথমে তারা বলেছিল বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নাই, পরে আমরা যখন পেট্রোল পাম্পে গেলাম দেখলাম জ্বালানি নাই, তো আপনারাও ভুক্তভোগী ছিলেন। সরকার বলে তেল আছে, পেট্রোল পাম্পে যে তেল নাই, কয়েকদিন পরে লিটারে বাড়িয়ে গেল 45 টাকা করে, তখন হুড় হুড় করে পেট্রোল পাম্পে তেল আসা শুরু করলো। বিএনপির সিন্ডিকেট হলো এই তেলটা আটকে রাখছিল। এবার চিন্তা করেন এই এক ধাপ্পাবাজিতে তারা কত হাজার কোটি টাকা জনগণের পকেট মেরে নিয়ে গিয়েছে। এখন আমরা এই জনগণের কথাগুলা বলি, এগুলা বলতে গেলে আমাদের উপরে হলো লাঠির আঘাত আসে। এই যে গতকালকে এখানে ছাত্রদের পোলাপাইন বিভিন্ন জনে বলছে যে এখানে কাউকে নিয়ে কথা বলা যাবে না। তুমি সারাদিন মাদক ব্যবসা করো, চুরি, বাটপারি, দুর্নীতি, মেয়েদের ধর্ষণ করো, তো তোমার এগুলো যদি আমরা না বলি, ভালো কোনো আমল নামা আমাদেরকে দাও, তাহলে আমরা বলি যে ছাত্র দলের একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, ছাত্র দলের একটা ছেলে মানুষের বিপদ আপদে এগিয়ে যাচ্ছে, বিএনপির একটা ছেলে মানুষের হলো ব্যবসায়ীদেরকে ধমক দিচ্ছে না। তোমাদের যদি এমন ভালো জিনিস থাকতো তাহলে আমরা ভালো জিনিসগুলা বলতাম। এখন দুনিয়ার আকামের লিস্ট এত বড় করেছে, এটা আমরা বলেই শেষ করতে পারি না। ভালো লিস্টে আমরা কখন যাব? এগুলাকে আমরা কি করব বলে আপনারা একটা সমাধান দেন। যে বিএনপির এত নষ্ট একটা পার্টি, যারা আপনাদের উপর অস্ত্রঘাত করে আছে, আমরা কিছু বললেই তাদেরকে খারাপ হয়ে যায়। আপনাদের এই 5 তারিখের পরে বিএনপির লোকরা হিন্দু ভাইদের কাছে গেল, গিয়ে তাদের উপরে অ্যাটাক দিল। এখন আমি কয়েকজন বিএনপির ভাইকে জিজ্ঞেস করলাম, আপনি হিন্দুদেরকে ভোট পাইলেন কিভাবে? বলল হিন্দুরা খুব ভীতু জাতি, তাদেরকে ধমক দিলেই তারা ভোট দিয়ে দেয়। এখন তারা জোর করে আপনাদের থেকে ভালোবাসা আদায় করতে চায়। পুরো বাংলাদেশের হিন্দু ভাইদেরকে বলবো, জোর করে আপনাকে বিএনপি ধর্ষণ করতে চায়। আপনার সামনে সময় এসেছে, আগে আওয়ামী লীগ আপনার জমি কেড়ে নিয়েছে, এখন বিএনপি নিতে চাচ্ছে। আর কত নির্যাতিত হবেন? আমার কাছে আপনি হিন্দু নন, আমার কাছে আপনি বাংলাদেশের নাগরিক। আমার যেভাবে অধিকার রয়েছে আপনারও সেই একই অধিকার রয়েছে, কোন হীনমন্যতায় আপনারা ভুগবেন না। আমি যেভাবে যে স্কুলে যাই আপনিও একই স্কুলে যান, আমি যে হসপিটালে যাই ওই একই হসপিটালে যাই। আমার সার্টিফিকেটে লেখা যেমন বাংলাদেশি, আপনার সার্টিফিকেটেও লেখা বাংলাদেশি। বাংলাদেশে যতগুলো অধিকার আমি পাই ততগুলো অধিকারে আপনি পান। সাথে সাথে প্লাস এখানে যারা মুসলমান আছে তাদের ইমানি দায়িত্ব হলো আপনাকে ধর্মের জায়গা থেকে আরো ভালো রাখা। মূলত বাংলাদেশে আপনি 2টা অধিকার পাচ্ছেন, কিন্তু আপনি শুধু সাহস করে না দাঁড়ানোর কারণে আজকে আপনাদের এই ধরনের আপনাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। আমরা বলবো আমাদের সাথে আসেন। আমরা কোন ধর্মীয় পরিচয় হিন্দু ভাইদেরকে এখানে অধিকারের পক্ষে না। আপনি বাংলাদেশী নাগরিক, বাংলাদেশের জন্মগ্রহণ করেছেন, বাংলাদেশের মাটি জলে বড় হয়েছেন, এই অধিকারের ভিত্তিতে আপনি বাংলাদেশী। আমরা কোন ধর্মীয় পরিচয়ে কাউকে ধমক দিয়ে কারো বাড়ি দখল করে তাদের ভোট ব্যাংক দখলের চিন্তা নাই আমাদের। আপনারা জানেন ইন্টারিম সরকারের সময় আমরা গিয়ে বলেছিলাম আপনাদের পূজার ছুটি বাড়িয়ে দেওয়ার জন্য। বাংলাদেশের ইতিহাসে প্রথম আমরা সেই সময় মন্দিরে মন্দিরে গিয়েছিলাম, মন্দিরগুলা পাহারা দিয়েছিলাম, কিন্তু আমরা আপনাদের ভালোবাসা পাইনি। সব উজাড় করে দেওয়ার পরও ভালোবাসা দিয়েছেন যে জোর করে নিতে চেয়েছে। আমরা আপনাদের জোর করে চাইব না, আমরা শুধু ভালোবেসেই যাব।
ততদিন পর্যন্ত, যতদিন না আপনারা হাসি মুখে আমাদেরকে ভালোবাসা দিবেন, ততদিন পর্যন্ত আমরা ভালোবাসা চাই। আমরা জোর করে কোনো কিছু চাই না, কারণ আমাদের কাছে আপনার ধর্মীয় পরিচয় মুখ্য না। আমার কাছে আপনার পরিচয়, আপনি একজন বাংলাদেশের নাগরিক, একজন মানুষ। এই অধিকারের পক্ষে আমি যদি বুকের রক্ত চলে যায়, আমি আপনার মন্দিরের সামনে দাঁড়াবো। এটাই আমাকে ইসলাম শিক্ষা দিয়েছে। প্রিয় ভাইয়েরা, এই তরুণ প্রজন্মের কর্মসংস্থান, আগামীর প্রজন্মকে, এই বর্তমানে যারা গ্যাং সৃষ্টি হয়েছে, সালাউদ্দিন গং, ফখরুল গং, তারেক রহমানের গং থেকে বাংলাদেশের মানুষকে মুক্তির জন্য, বাংলাদেশের পুলিশের সংস্কারের জন্য, বাংলাদেশের হিন্দু ভাইদেরকে অধিকারের রক্ষার জন্য, নারীদের সংস্কারের জন্য, মিডিয়া ভাইদের সংস্কারের জন্য আমাদের নতুন একটি যাত্রা শুরু করতে হবে। সেই যাত্রায় যদি বিএনপির ভাইয়েরা যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তীব্র লড়াই হবে। কিন্তু আমরা আমাদের আবু সাঈদের রক্তের সাথে বেঈমানি করব না। যিনি শহীদ হয়ে গিয়ে বলে গিয়েছিলেন, আমি মরে গেলাম, তোমরা 18 কোটি বাংলাদেশ জীবিত আছে, তোমাদের কাছে একটা দায়িত্ব দিয়ে গেলাম যে তোমরা বাংলাদেশটা ভালো করবা। আর কোন সন্তান, ছাত্র দল, যুব দল এই কারণে চাকরি পাবে, এই ধরনের বাংলাদেশে কেউ কায়েম করতে না পারে, বাংলাদেশে কোন কর্মসংস্থানের জায়গা থেকে তরুণদেরকে কেউ যাতে হতাশ করতে না পারে, এই আমানত দায়িত্ব আমরা তোমাদের কাছে দিয়ে গেলাম। আমরা সেই দায়িত্ব এবং আমানত পালন করতেছি। শেষ কথা, আমাদের শহীদ ওসমান হাদি, আপনি তার অনেক সমালোচনা করেন। এই পাগল বলেছিল, জান দিব জুলাই দিব না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দিব না। উনি ঠিকই জানটা দিয়ে গিয়েছিল, কিন্তু জুলাইকে বিক্রি করে নাই। প্রিয় তারেক রহমান, আপনি দেশে এসে বলেছিলেন শহীদ ওসমান হাদির আপনি বিচার করবেন। শহীদ ওসমান হাদির স্ত্রী আশায় প্রতিদিন বুক পেতে আছে কখন তার স্বামীর হত্যাকাণ্ডের বিচার হবে। কিন্তু আপনি দেখেছেন আপনার মাকে কিভাবে নির্যাতন করেছে, আপনার বাপকে যারা হত্যা করেছে তাদেরকে আপনি 100 বছর পর ধরতে যান। কিন্তু এই রিসেন্টলি শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, সেই হত্যাকাণ্ডের বিচার নিয়ে আপনার একটি কথাও আমরা দেখলাম না। এটা দুঃখজনক। আমরা ধরে নিয়েছি যে আমাদের জন্য এই তারেক রহমানের কাছে কোনো কিছু নেই। আমরা ক্ষমতায় গিয়েই শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আমরা ক্ষমতায় গিয়েই বাংলাদেশের তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। আমরা ক্ষমতায় গিয়েই 70% মানুষ যে রায় দিয়েছে সংস্কারের পক্ষে, সে রায়টা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। শেষ কথা যেটা বলবো, শেষ হয়েও হইল না শেষ। এই ভাই আজমেরীগঞ্জের মানুষ, আপনারা এখানে কেউ একটু দাঁড়িয়ে বলবেন এই ভাই কারো থেকে চাঁদাবাজি করেছে? একজন বলতে পারবেন? দুর্নীতি করেছে, সন্ত্রাস করেছে, কারো বাড়িঘর দখল দিয়েছে? তাহলে যেই প্রার্থীটা বিএনপির, সে যদি দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলকারী, নারীদেরকে অত্যাচার এমন কোন কাজ না করে পুরো বাংলাদেশে, তাহলে এবার স্থানীয় নির্বাচনে তাদেরকে একটু লাল কার্ড দেখানো প্রয়োজন আছে না আমাদের? যদি তাদেরকে লাল কার্ড দেখাতে চাই, আমাদেরও তো প্রার্থী লাগবে। আমাদের প্রার্থীকে আমরা খারাপ মানুষকে দিব নাকি ভালো মানুষকে দিব? অবশ্যই ভালো মানুষকে দিতে হবে। এই ভাইকে আপনাদের কাছে আজকে আমানত দিয়ে গেলাম। এই ভাই আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে যাবে, আপনাদের ঘরে ঘরে গিয়ে আপনাদের সেবা করবে। আমি আপনাকে বলে দিলাম, এইখানে আজমেরীগঞ্জে কারো আপনার শোডাউনের দরকার নাই। আপনি সবার ঘরে যাবেন, একা একা যাবেন, যাই মাকে বলবেন দিদি তোমার কি হয়েছে, মা তোমার কি হয়েছে, এই সমস্যাটা আপনি সমাধানের চেষ্টা করবেন। এই ভালোবাসা যদি দিতে পারেন, কোন টাকা দিয়ে না, এজেন্ট লাগবে না, কিছু লাগবে না, এই আজমেরীগঞ্জের সবাই এসে আপনাকে খাওয়াবে, পড়াবে, আপনাকে জয়ী করে তাদের কাঁধে তুলে আজমেরীগঞ্জে আপনাকে নিয়ে মিছিল দিবে, যদি ভালোবাসা দিয়ে তাদের মন জয় করতে পারে। ওনারা কিছু চায় না, ওনারা চায় ওনার ছেলের একটা চাকরি হোক, এই উপজেলাটা ঠিক হোক, এখানে একটু সুন্দরভাবে বসবাস করতে চায়। এই মানুষগুলা বেশি কিছু বাংলাদেশের কাছে কিছু চায় না, কখনোই চায় নাই। তারা যে জিকে গাউসকে ভোট দিয়েছে, জিকে গাউস তাদের কিছু দেয় নাই, কিন্তু এই মানুষগুলা দিয়াই যাচ্ছে, ভবিষ্যতেও দিয়া যাবেন।
তবে আজমিরিগঞ্জে আর হবিগঞ্জে বিএনপিকে না বলুন, কারণ বিএনপি আমাদের সাথে প্রতারণা করেছে গণ অভ্যুত্থানের পরে। ওরা সংস্কার বাস্তবায়ন করে নাই, ওরা ভারতের সাথে হাত মিলিয়েছে এবং বাংলাদেশের মানুষের সীমান্তে যে হত্যা হয় এটা নিয়ে তারা কথা বলে নাই। ওরা আপনার সন্তানের কর্মসংস্থানের ব্যবস্থা করে নাই, ওরা শুধু ছাত্র দল যুব দলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এই জন্য আগামী স্থানীয় নির্বাচনে তাদেরকে লাল কার্ড দেখাইতে হবে। আর বিএনপির যদি কোনো হোমরা তোমরা আমাদের সামনে আইসা দাঁড়াইতে চায়, এবার আসো বাবারা, আসো, এবার যথেষ্ট ধৈর্য হয়েছে, আর ধৈর্য নয়। ইনশাআল্লাহ এবার মাঠে তোমাদের সাথে আমরা একটু মুলাকাত করব, কথা হবে, আমরা তোমাদেরকে ফুল দিয়ে বরণ করে দেব। আর পুলিশ ভাইরা, আপনারা কোন হিন্দু ভাইদেরকে গ্রেফতার করতে চাইবেন না। আপনারা প্রশাসনে আছেন, বিএনপি কি বলছে ওইটা দেখার দরকার নাই। আইন কি বলে আপনাদের সে অনুযায়ী চলতে হবে। আমরা আপনাদের নামে অনেক রিপোর্ট পাচ্ছি, আপনারা একটু সতর্ক হয়ে যান, সংস্কার হয়ে যান। আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় যদি দায়িত্ব পালন করেন, দেখবেন ওই যে অন্যদের টাকার থেকেও একজন হিন্দু ভাই যাকে আপনি খুব সৎ বিচার করে দিয়েছেন, ওই দাদা দিদি যে একটা নাড়ু নিয়ে আসবে ভালোবাসার, এটা আপনি কোথাও কোটি টাকা দিয়েও পাইবেন না। ওনাদের মন অনেক সুন্দর মন। এই ভালো মানুষদের সাথে আপনাদের থাকতে হবে। আল্লাহর দোহাই লাগে কোন হিন্দু ভাইদের উপর আপনারা অত্যাচার করবেন না, তাদেরকে বিনা কারণে ওয়ারেন্ট দিবেন না। আর আজকে প্রোগ্রামে আসার কারণে যেটা নৌসের কোন সন্ত্রাসী বাহিনী যদি কাউকে থ্রেট দেয়, যদি কাউকে গ্রেফতার করার প্রচেষ্টা চালায়, আমাদেরকে একটু জানাবেন। উনি সংসদে হুইপ আছে, ওনাকে আমরা ঢাকায় দেখে নিব ইনশাআল্লাহ। দোয়া করবেন। আবার দেখা হবে আমাদের কাছ থেকে বিজয়।